আসসালামু আলাইকুম সবাইকে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের ২০২৬-২৭ সেশনের বাজেট প্রস্তাবনা করা হবে। এই বাজেট বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই সময়কার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বাংলাদেশে বড় একটা ফ্যাসিস্ট রেজিমের পরে একটা বড় বাজেট হচ্ছে এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ধরা হবে। যেটা হচ্ছে ৯,৩০,০০০ কোটি টাকা, যেটা গত বছরের বাজেটের তুলনায় প্রায় ১,৪০,০০০ কোটি টাকা বেশি। সো এত বেশি হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশ সরকার নির্বাচনের পরে অনেকগুলো সোশ্যাল স্কিম চালু করেছে। সো এই সোশ্যাল স্কিমগুলোতে সরকারের বড় ধরনের একটা খরচ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধি করার একটা প্রস্তাবনা আছে এবং সকল ক্ষেত্রে প্রায় বেতন ভাতাগুলো বৃদ্ধি করা হবে। এই দুইটা খরচ অনেক বেশি প্রভাব বিস্তার করবে এই বাজেট বৃদ্ধিতে। সো আরও অন্যান্য খরচ আছে, আমরা সেগুলোতে আর না গেলাম। বাংলাদেশে এত বড় বাজেট আসলে এই টাকাগুলো সরকার কোত্থেকে নিয়ে আসে? প্রত্যেক বছরই বাজেটের প্রায় 25-35% পর্যন্ত আপনার ডেফিসিট থাকে, যেটা বাংলাদেশ সরকার সাধারণত ঋণ নিয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক বাজেটই একটা অংশ থাকে যেই অংশটা বাংলাদেশ সরকার প্রিভিয়াস ঋণের সুদ অথবা আসল দেওয়ার জন্য রাখে। সো এবারও সরকার এরকম করবে, রাখতেই হবে সরকারের, এবং সরকার ঋণ নেবে এবং কর থেকে আয় করবে। সো বাংলাদেশ সরকার তো কর থেকে আয় করবেই। সো এই কর থেকে আয় করার ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে যে আসলে সরকার যে এত বড় একটা বাজেট দিল, কর কি বাড়াবে নাকি ঋণ বেশি নেবে? সরকারের দুটোই কাজ করতে হবে, কর বাড়াইতে হবে। কর যদি না বাড়াইতে চায় তাহলে করের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বাড়াইতে হবে, অথবা কর কালেক্ট করতে হবে বেশি। এখন বাংলাদেশে কর কালেক্ট হয় খুবই কম, অনেকে কর দেওয়ার যোগ্য কিন্তু কর দিচ্ছে না, কর ফাঁকি দিচ্ছে। সো এই কাজটা সরকারকে করতে হবে, তাইলে সরকার একটা ইনকাম এখান থেকে নিতে পারবে এবং সরকারকে ঋণ নিতে হবে। তবে দুই দিক থেকেই সরকারের একটা বাধা আছে। যেমন সরকার এখন যেভাবে সোশ্যাল বেনিফিট জনগণকে দিচ্ছে, এবং এই টাইমে যদি সরকার জনগণের কাছ থেকে আরও বেশি ট্যাক্স নিতে থাকে, কর নিতে থাকে, তাহলে জনগণের উপরে একটা বিরূপ প্রভাব বিস্তার করবে। অ্যাট দ্য সেম টাইম সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার প্রিভিয়াস কয়েকটা সেশনে আইএমএফ থেকে অনেকগুলো ঋণের প্রস্তাবনা করেছে এবং আইএমএফ ঋণ দিচ্ছিল বিভিন্ন কিস্তিতে। এই জুন মাসে একটা কিস্তি দেওয়ার কথা ছিল, বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আইএমএফ সম্ভবত একটু গড়িমসি করছে এই ঋণটা দেওয়ার জন্য, কারণ বাংলাদেশের রাজস্ব খাত, ব্যাংকিং খাত, এটা নিয়ে একটু টালমাটাল অবস্থা চলছে। সো এইসব কারণে আইএমএফ ওই ঋণটা দিতে একটু অনীহা প্রকাশ করছে। সো এই দুইটা গেরা করলে বাংলাদেশ সরকার কিন্তু এখন পড়বে। মির্জা কালের একটা কথা আছে যে নামাজ পড়তে গিয়েও আমার ভয় হয়, খোদাকে ডাকতে গিয়ে যদি খোদা আমাকে ডেকে বসে। সো ব্যাপারটা এরকম, বাংলাদেশের বাজেট অনেক বড় হচ্ছে এবং বড় বাজেটের মাধ্যমে ইকোনমি বড় হবে এই চিন্তা ভাবনা করে নাকি আবার অনেক অনেক টাকা ছাপিয়ে বাংলাদেশ ইকোনমি আবার দশ নামা শুরু হয়, এটা কিন্তু একটা টেনশনের বিষয়। সো সময় যাক, সময় গেলে দেখা যাবে বাংলাদেশ সরকার আসলে এই এত বড় বাজেটের ইনকামটা আসলে কীভাবে জেনারেট করে, কর বাড়াবে নাকি করের পরিধিটা বাড়াবে, এবং আমাদের এনবিআর কি এতটুকু শক্তি আছে কিনা যে সব সেক্টর থেকে সব জায়গা থেকে কর উঠে নিয়ে আসা। সময় গেলে দেখা যাবে বাংলাদেশ সরকার কি এই টাকা ম্যানেজ করতে পারে কিনা, করার মাধ্যমে পারে নাকি ঋণের মাধ্যমে পারে, নাকি আরও বেশি টাকা ছাপিয়ে ইকোনমিতে ছাড়ে। যদি টাকা ছাপানো হয় তাহলে এত বড় বাজেটের কোনো ভ্যালুই থাকবে না, কারণ ইকোনমি অটোমেটিক একটা ডাউনফলের দিকে চলে যাবে। আমিও খুবই এক্সাইটেড যে বাংলাদেশের বাজেট কতটুকু হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন কোন খাতে কতটুকু ব্যয় করছে। আপনারাও দেখতে থাকুন বাংলাদেশের বাজেটের, এই বছরের বাজেটের, নতুন বাজেটের পরিধি কেমন হয়, কতটুকু হয়, কোথায় কতটুকু ব্যয় হয় এবং আপনার প্রত্যাশার সাথে ম্যাচ করে কিনা। ধন্যবাদ সবাইকে।